হাই গাইস, আবারও আমাদের চ্যানেল ট্রেন্ডশালা বাই সিম্পলিসিটিতে আপনাদের স্বাগতম। আপনার ওয়েলথ পার্টনার, আমার নাম অনুজ এবং আপনি দেখছেন নেশন সিরিজ 21 পাস ফরসার ভিডিও। আমরা নেশন থেমস ডিস্ট্রিবিউটর পরীক্ষার ভিডিও তৈরি করছি এবং এখন পর্যন্ত আমরা 7টি অধ্যায় কভার করেছি এবং আজ আমরা 8ম অধ্যায় সম্পর্কে কথা বলতে যাচ্ছি, যা হলো পোর্টফোলিও ম্যানেজারের অপারেশনাল দিক। চলুন দেখি আজ আমরা এই চ্যাপ্টারে কি পড়ব। তো চ্যাপ্টার 8, পোর্টফোলিও ম্যানেজারের অপারেশনাল অ্যাসপেক্টস। তাই এই ক্যাপ্টেনটি পড়ার পর পাঠকদের বুঝতে হবে কোন কোন প্রতিষ্ঠান পিএমএসে বিনিয়োগ করতে পারে, কোন কোন সংস্থা ধনসে বিনিয়োগ করতে পারে, সেগুলো কি কি, পিএমএস কর্তৃক সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য যে সমস্ত তথ্য প্রকাশ করতে হয়, কোন কোন তথ্য বিনিয়োগকারী এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে প্রকাশ করতে হয়, ক্লায়েন্টের অনবোর্ডিং প্রক্রিয়া কি, পোর্টফোলিও ম্যানেজার এবং বিনিয়োগকারীদের মধ্যে চুক্তির বিষয়বস্তু, ডিফল্টের ক্ষেত্রে পিএমএস এর দায়বদ্ধতা, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কাছে পিএমএস এর তথ্য প্রকাশের প্রয়োজনীয়তা এবং পিএমএস এ বিনিয়োগের খরচ, ব্যয় ও ফি। তাহলে এই সমস্ত বিষয়ের আজ আমরা এই অধ্যায়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন শুরু করি এনআইএসএন সিরিজ 21টা পিএমএস ডিস্ট্রিবিউটর্স পরীক্ষার অধ্যায় নম্বর 8, পোর্টফোলিও ম্যানেজারের অপারেশনাল দিকগুলি। সবচেয়ে আগে আমরা কথা বলি সেই সমস্ত সংস্থাগুলোর যেগুলো পিএমএস এ বিনিয়োগ করতে পারে। পিএমএস এ ন্যূনতম 50 লাখ টাকা বিনিয়োগ করতে হয়, এটা সেরি বলেছে, এবং পিএমএস এ ন্যূনতম 50 লাখ টাকার নিচে কোনো বিনিয়োগ হয় না। এখন এই টেবিলের মাধ্যমে আমরা দেখব কোন কোন সংস্থা পিএমএস এ বিনিয়োগ করার জন্য যোগ্য। চলুন দেখে নিই তাহলে নিম্নলিখিত সংস্থাগুলো পিএমএস এ ন্যূনতম 50 লাখ টাকার বিনিয়োগ করতে পারে। ব্যক্তিরা বিনিয়োগ করতে পারেন। এনআরআই অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা আরবিআই এর গাইডলাইন্স অনুযায়ী হিন্দু অবিভক্ত পরিবার এইচইউএস এতে বিনিয়োগ করতে পারে। প্রো পার্টনারশিপ ফার্মগুলো বিনিয়োগ করতে পারে। অ্যাসোসিয়েশন অফ পার্সন পার্টনারশিপ ফার্ম, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ এলএলপি এরাও এতে বিনিয়োগ করতে পারে। কোনো ট্রাস্ট থাকলেও সেটি পিএমএস এ বিনিয়োগ করতে পারে এবং যে কোনো বডি কর্পোরেটও। তাহলে এইসব এন্টিটিগুলো পিএমএস এ বিনিয়োগ করতে পারে। ন্যূনতম 50 লাখ টাকা থাকা উচিত। তাহলে 50 লাখ আপনাকে বিনিয়োগ করতে হবে এবং আপনি পিএমএস এ বিনিয়োগ করতে পারবেন যদি আপনি এই নিম্নলিখিত এন্টিটিগুলোর মধ্যে পড়েন। এবার কথা বলি সম্ভাব্য ক্লায়েন্টের জন্য ডিসক্লোজার নিয়ে। তাহলে কি কি ডিসক্লোজার আছে যা একজন ক্লায়েন্টকে, একজন বিনিয়োগকারীকে একটি পিএমএস হাউসকে প্রকাশ করতে হয়? চলুন বুঝে নিই। দেখুন, সেবি পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন 2020 অনুযায়ী বলা হয়েছে যে কোনো ডিসক্লোজার ডকুমেন্ট, যে কোনো ডিসক্লোজার সম্ভাব্য ক্লায়েন্টের দিতে হবে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সাথে। তাহলে আপনি যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিচ্ছেন, যেটাতে যে কোনো এগ্রিমেন্ট আছে, সেখানে এই ডিসক্লোজারগুলো থাকা উচিত। এই টেবিলের মাধ্যমে আমরা দেখব কোনো বিষয়বস্তু পোর্টফোলিও ম্যানেজারকে প্রকাশ করতে হবে। সবচেয়ে আগে আসে ডিসক্লেমার ক্লজ, যার মধ্যে যে বিষয়বস্তু আছে সেখানে বলা আছে যে এই নির্দিষ্ট বিবৃতি সেবার পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এবং সেবেতে দাখিল করা হয়েছে। তাহলে যেটা আপনার এখানে নির্দিষ্ট আছে তা সেবের নিয়ম অনুযায়ী প্রস্তুত করা হয়েছে, যেটা পোর্টফোলিও বলা হয়েছে, যেটা নির্দিষ্ট আপনার জন্য, এবং এই ডকুমেন্টটি কখনোই সেবে দ্বারা অনুমোদিত বা অস্বীকৃত হয় না, এবং এই ডকুমেন্টগুলো না তো অনুমোদিত হয় না তো অস্বীকৃত হয় সেবি দ্বারা, এবং সেবা কখনোই এই ডকুমেন্টের যথার্থতা বা পর্যাপ্ততা নিয়ে কোনো সার্টিফিকেশন দেয় না। সংজ্ঞাসমূহ ডিসক্লোজার ডকুমেন্টে ব্যবহৃত সমস্ত শব্দের সংজ্ঞা আলাদাভাবে নির্ধারিত থাকবে। আমরা যেসব টার্মিনোলজি ব্যবহার করছি, যেসব সংজ্ঞা ব্যবহার করছি, সেগুলো আলাদা একটি ডকুমেন্টে থাকবে। ডিসক্লোজারে যা কিছু আছে সেগুলোর সব কিছুর সংজ্ঞা আপনাকে দিতে হবে। যে কোনো টার্মিনোলজি হোক, বর্ণনা, ইতিহাস, বর্তমান, ব্যবসা এবং পোর্টফোলিও ম্যানেজারের পেছনের তথ্য, এই সব কিছুই আপনাকে সেখানে ডিসক্লোজ করতে হবে। পোর্টফোলিও ম্যানেজারের প্রমোটাররা কারা, প্রমোটার কারা, ডিরেক্টর এবং তাদের পেছনের তথ্য, এই সব কিছুই আপনার ডিসক্লোজারে চলে আসবে। পোর্টফোলিও ম্যানেজারের শীর্ষ 10টি গ্রুপ কোম্পানি এবং টার্নওভার ভিত্তিক তথ্য এতে যোগ করতে হবে। কোন কোন পরিষেবা দেওয়া হচ্ছে তার বিস্তারিত, ডিসক্রিশনারি পরিষেবা দিচ্ছেন, নন ডিসক্রিশনারি, অ্যাডভাইজারি, সবকিছুই। এই 3টি বিষয় আমরা সেক্টর 7-এ রেখেছি। আপনাকে এখানে এগুলো দিতে হবে। কোনো পেনাল্টি, মুলতুবি মামলা, কার্যক্রম বা চূড়ান্ত পরিদর্শন থাকলে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। কোনো পেনাল্টি যদি সেবি ডিরেক্টরদের ওপর আরোপ করে থাকে বা সেবি অ্যাক্ট ও রেগুলেশন অ্যাক্টের অধীনে কোনো পেনাল্টি আরোপ করা হয়ে থাকে, তাহলে সেগুলো এখানে আপনাকে উল্লেখ করতে হবে। প্রদত্ত পরিষেবাসমূহ, বর্তমান বিনিয়োগের উদ্দেশ্য ও নীতিমালা, যার মধ্যে সাধারণত যেসব ধরনের সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আপনি যে কোনো ধরনের সিকিউরিটিজ নিচ্ছেন বা যেগুলোতে বিনিয়োগ করতে চান,
সেগুলো খুব সহজভাবে এখানে উল্লেখ করতে হবে, যাতে একজন সম্ভাব্য বিনিয়োগকারী খুব সহজেই তা বুঝতে পারেন। একজন পোর্টফোলিও ম্যানেজারের বিনিয়োগের পদ্ধতি কী, সেটাও আপনাকে এখানে উল্লেখ করতে হবে। যে কোনো ঝুঁকি সংক্রান্ত বিষয় অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো, বিনিয়োগের পদ্ধতি, বিনিয়োগের উদ্দেশ্য, কৌশল এবং সম্পদ বন্টন থেকে উদ্ভূত ঝুঁকিগুলো, যেসব ঝুঁকি আছে সেগুলো আপনাকে এই সাধারণ ডিসক্লোজারে উল্লেখ করতে হবে। যেসব ঝুঁকি সংক্রান্ত বিষয় আছে, ক্লায়েন্ট রিপ্রেজেন্টেশন, আবার ক্লায়েন্টের ক্যাটাগরি, ক্লায়েন্টের সংখ্যা, ফান্ড, ম্যানেজড, ডিসক্রিশনারি, নন ডিসক্রিশনারি, অ্যাসোসিয়েট গ্রুপ, কোম্পানি, অন্যান্য, এইসব কিছুই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আর্থিক পারফরম্যান্সও আপনাকে দিতে হবে। তাহলে পোর্টফোলিও ম্যানেজারের আর্থিক পারফরম্যান্স নিরীক্ষিত আর্থিক বিবৃতির ভিত্তিতে। আপনার যেসব নিরীক্ষিত বিবৃতি আছে সেগুলো আপনাকে আপনার সাপোর্ট ডিসক্লোজারে দিতে হবে। পোর্টফোলিও ম্যানেজারের পারফরম্যান্স। পোর্টফোলিও ম্যানেজারদের পারফরম্যান্স কেমন ছিল? তাই টাইম ওয়েটেড রেট অফ রিটার্ন পদ্ধতি ব্যবহার করে আপনাকে গত 3 বছরের পারফরম্যান্স এখানে দিতে হবে। ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজারের ক্ষেত্রে অডিট অবজারভেশন, যদি গত 3 বছরে কোনো অডিটে কিছু অবজারভেশন এসেছে থাকে তাহলে সেগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। খরচের প্রকৃতি, আপনার কোন কোন খরচ রয়েছে, কাস্টোডিয়ান ফি, ট্রান্সফার ব্রোকারেজ, ট্রানজ্যাকশন কস্ট, যেসব খরচ হয় সেগুলো সব আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ট্যাক্সেশন কি, আপনি যে সিকিউরিটিজ নিচ্ছেন, ডেট, ইকুইটি, কোন ধরনের ট্যাক্সেশন প্রযোজ্য, অ্যাকাউন্টিং পলিসি, আপনি এখানে কোন কোন নীতি গ্রহণ করছেন। ডিসক্লোজার, পোর্টফোলিও ম্যানেজার পোর্টফোলিওর হিসাব রাখার সময় যে অ্যাকাউন্টিং নীতি অনুসরণ করেন তা প্রকাশ করতে হবে। ইনভেস্টমেন্ট ক্লায়েন্টের তথ্য দিতে হবে এবং ইনভেস্টর সার্ভিসেসও অন্তর্ভুক্ত করতে হবে। আপনার ইনভেস্টর রিলেশন অফিসারের নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, যিনি ইনভেস্টরের প্রশ্ন ও অভিযোগ দেখবেন, এগুলো আপনাকে দিতে হবে। যদি কোনো অভিযোগ নিষ্পত্তি বা বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা থাকে সেগুলো আপনাকে এখানে সম্পূর্ণভাবে দেখাতে হবে। এই সমস্ত ডিসক্লোজার আপনাকে একজন ইনভেস্টর বা সম্ভাব্য ইনভেস্টরকে জানাতে হবে এবং অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সঙ্গেই এই সমস্ত ডিসক্লোজার সাইন করতে হবে। এটি সেবা রেগুলেশনস অ্যাক্ট অনুযায়ী বাধ্যতামূলক। এখন আমরা ডিসক্লোজারের জন্য সেরা প্র্যাকটিস নিয়ে কথা বলবো, মানে কোন কোন সেরা প্র্যাকটিস আপনাকে অনুসরণ করতে হবে। আপনি যখনই কোনো ডিসক্লোজার করেন তখন এগুলো হয় গেটস বা গ্লোবাল ইনভেস্টমেন্ট পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস অনুযায়ী। এটা মনে করা হয়, এটা ধরে নেওয়া হয় যে গেট স্ট্যান্ডার্ডস আছে, গ্লোবাল ইনভেস্টমেন্ট পারফরম্যান্স স্ট্যান্ডার্ডস আছে। এটি খুবই নৈতিক মানদণ্ড এবং এটি ইনভেস্টমেন্ট পারফরম্যান্স হিসাব করা ও উপস্থাপনের ক্ষেত্রে ফেয়ার রিপ্রেজেন্টেশন এবং সম্পূর্ণ প্রকাশের নীতির ওপর ভিত্তি করে। তাহলে একভাবে বলা যায় গেট স্ট্যান্ডার্ড ফেয়ার রিপ্রেজেন্টেশনের নীতিতে কাজ করে এবং এটাই সেরা প্র্যাকটিস। এই সব কিছুই পোর্টফোলিও ম্যানেজারদের অনুসরণ করতে হয় গেটস গ্লোবাল ইনভেস্টমেন্ট পারফরম্যান্স স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং এই ভিত্তিতেই পোর্টফোলিও ম্যানেজাররা একভাবে তাদের তথ্য প্রকাশ করবেন। কার কাছে? উভয় বর্তমান এবং সম্ভাব্য ক্লায়েন্টের কাছে। তাই যে কোনো বিনিয়োগকারীর জন্য এটি বাধ্যতামূলক। পোর্টফোলিও ম্যানেজারদের জন্য এই প্র্যাকটিস অর্থাৎ যে কোনো ডিসক্লোজার সেরা প্র্যাকটিস কি পোর্টফোলিও ম্যানেজারদের জন্য ডিসক্লোজ করার, এটা আমরা এখন পরবর্তী টেবিলে বুঝব। তাহলে চলুন কিছু বিষয় নিয়ে কথা বলি যেগুলো জিআইপিএস এর অধীনে ডিসক্লোজারের মধ্যে পড়ে। যেমন প্রথমেই আছে, ফার্মকে অবশ্যই কম্পোজিটের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করতে হবে, অর্থাৎ কম্পোজিট লেভেলে যা কিছু বিবরণ থাকা উচিত তা সম্পূর্ণ হবে। কম্পোজিট কি? এটি হলো এক বা একাধিক পোর্টফোলিওর সমষ্টি যেগুলো একই ধরনের বিনিয়োগ ম্যান্ডেট অনুযায়ী পরিচালিত হয়। তাহলে হতে পারে একজন পোর্টফোলিও ম্যানেজার একই বিনিয়োগ ম্যান্ডেট বা একই বিনিয়োগ কৌশল, একই বিনিয়োগ লক্ষ্য অনুসরণ করছেন এবং এক বা একাধিক পোর্টফোলিও পরিচালনা করছেন। তাহলে পুরো কম্পোজিট বিবরণ একজন সম্ভাব্য বিনিয়োগকারী বা বর্তমান বিনিয়োগকারীকে দিতে হবে। তাতে আপনার যেটা আছে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ সবকিছুই অন্তর্ভুক্ত থাকতে হবে এবং নিম্নলিখিত 3টি বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। কম্পোজিট স্ট্র্যাটেজির মেটেরিয়াল রিস্ক। যখন আপনি কম্পোজিট স্ট্র্যাটেজি তৈরি করেন তখন তাতে যেসব মেটেরিয়াল রিস্ক আছে সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। আপনার পজিশনগুলো কতটা লিভারেজড, আপনি কতটা লিভারেজ ব্যবহার করেছেন, একবার, দুইবার, তিনবার, চারবার কোনো লিভারেজ পজিশন আছে কিনা সেটাও আপনাকে উল্লেখ করতে হবে। আপনি ডেরিভেটিভস নিয়েছেন কিনা সেটা ডেরিভেটিভস চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। আপনার কোনো শর্ট পজিশন থাকলে সেটাও উল্লেখ করতে হবে। কেনার পর বিক্রি করেন না বিক্রি করার পর কেনেন, যখন দাম পড়ে তখন সেটাকে শর্ট পজিশন বলা হয়। তাহলে এই 3টির মধ্যে যে কোনো একটি যদি আপনি ব্যবহার করে থাকেন, ফান্ড ম্যানেজার, লিভারেজ, ডেরিভেটিভস, শর্ট পজিশন, এগুলো সবই অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রোডাক্ট, তাহলে এগুলো করা হয়েছে। তাই এই তথ্য এখানে জানানো উচিত। যদি লিকুইড ইনভেস্টমেন্ট কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়,
যদি কোনো লিকুইড অ্যাসেটে আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটাও স্ট্র্যাটেজির মধ্যে পুরোপুরি চলে আসবে। দ্বিতীয় পয়েন্ট হলো, ফর্মে অবশ্যই বেঞ্চমার্কের বিবরণ প্রকাশ করতে হবে। আপনার প্রতিটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, প্রতিটি ফিমসের একটি বেঞ্চমার্ক থাকবে এবং সেটি প্রকাশ করা আপনার জন্য খুবই জরুরি, বেঞ্চমার্কের নামসহ, যাতে ইনভেস্টররা সেটিকে খুব ভালোভাবে চিনতে পারে। এবং যখন আপনি গ্রোস অফ ফি রিটার্ন উপস্থাপন করেন, তখন আপনাকে অবশ্যই একটি ফর্মে প্রকাশ করতে হবে যে এর পাশাপাশি আর কোনো ফি কাটা হয়েছে কিনা, ট্রানজ্যাকশন কস্ট ছাড়াও। অর্থাৎ আপনি যেসব ফি কেটেছেন সেগুলো এখানে উল্লেখ করতে হবে। নেট অফ ফি রিটার্ন উপস্থাপন করার সময় ফর্মে অবশ্যই প্রকাশ করতে হবে যদি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ছাড়াও অন্য কোনো ফি কাটা হয়ে থাকে, ট্রানজ্যাকশন কস্ট ছাড়াও। অর্থাৎ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ছাড়া যদি কোনো অতিরিক্ত ফি কাটা হয়, সেটাও এখানে উল্লেখ করতে হবে। এবং এই ফর্মে এটাও প্রকাশ করতে হবে যে নেট অফ ফি রিটার্ন কি পারফরম্যান্স ফি কাটার পর দেওয়া হয়েছে কিনা। যদি মডেল এবং প্রকৃত ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটাও উল্লেখ করতে হবে যে মডেল এবং প্রকৃত ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ব্যবহার হয়েছে। যদি মডেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ব্যবহার করা হয় এবং কম্পোজিট গ্রোস অফ রিটার্ন দেখানো না হয়, তাহলে নেট অফ ফি রিটার্ন হিসাব করতে যে মডেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ব্যবহার হয়েছে সেটাও প্রকাশ করতে হবে। তাহলে এই 3-4টি পয়েন্ট আছে যেগুলো একটি ফর্মে অবশ্যই প্রকাশ করতে হবে। ফর্মে অবশ্যই প্রকাশ করতে হবে কোন ফি এবং খরচ ইনভেস্টমেন্ট ফি ছাড়া, যেমন রিসার্চ কস্ট আলাদাভাবে চার্জ করা হয়েছে। যে কোনো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফি ছাড়া রিসার্চ কস্টও এখানে অন্তর্ভুক্ত হয়। যে কোনো খরচ থাকলে সেটাও চার্জ করতে হবে। রিপোর্টিং কারেন্সি ফান্ড ম্যানেজারকে জানাতে হবে। যদি কোনো ইন্টারনাল ডিসপেনশন থাকে সেটাও প্রকাশ করতে হবে এবং ফান্ডের বর্তমান ফি শিডিউল সম্ভাব্য ক্লায়েন্টের জন্য যথাযথভাবে জানাতে হবে। যে কোনো ফি শিডিউল আছে তা সম্পূর্ণভাবে জানাতে হবে। ইনসেপশন ডেটও জানাতে হবে। ফান্ড ম্যানেজারকে আপনার ইন্টারেস্ট বা যে কোনো পারফরম্যান্স ফির বিবরণ সম্পূর্ণভাবে সেখানে দিতে হবে। তাই এই সমস্ত ডিসক্লোজার ফান্ড ম্যানেজারকে দিতে হবে। এখন আমরা ক্লায়েন্ট অনবোর্ডিং প্রসেস নিয়ে কথা বলবো। যখন কোনো নতুন ক্লায়েন্ট ইনভেস্টমেন্ট করার জন্য ন্যূনতম 50 লাখ টাকার চেক নিয়ে আসে, তখন কি প্রক্রিয়া বা ধাপ আপনাকে অনুসরণ করতে হয়, চলুন বুঝে নিই। 2টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আছে। একটি কাস্টমার লাইফ সাইকেলে ক্লায়েন্ট অনবোর্ডিং হয় এবং তারপরে আসে রিপোর্টিং। এই ক্লায়েন্ট অনবোর্ডিংয়েরই একটি প্রক্রিয়া। টিএমসি সার্ভিসের ক্ষেত্রে প্রথমেই হয় ডিসক্লোজার ডকুমেন্ট পড়া। যে ডিসক্লোজার নিয়ে আমরা এখন কথা বলছিলাম, সব পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন 2020 একই প্রয়োজনীয় বলে। এটি ডিসক্লোজার ডকুমেন্টস প্রয়োজন বলে। যে সমস্ত ডিসক্লোজার ডকুমেন্ট আছে সেগুলো সম্ভাব্য ক্লায়েন্টের দেওয়া উচিত অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সঙ্গে, যাতে তারা আপনার সব ডিসক্লোজার পড়তে ও ভালোভাবে বুঝতে পারে এবং তারপর সাইন করতে পারে। এই ডকুমেন্টগুলোর হার্ড ও সফট কপি সবসময় পোর্টফোলিও ম্যানেজারের ওয়েবসাইটে উপলব্ধ থাকবে। তাই ক্লায়েন্ট অনবোর্ড করার সময় ডিসক্লোজার ডকুমেন্ট পড়া ও দেওয়া বাধ্যতামূলক। তারপর আসে কেওয়াইসি প্রয়োজনীয়তা পূরণ করা। সরকার এটা বাধ্যতামূলক করেছে মানি লন্ডারিং প্রতিরোধের জন্য, যাতে কোনো বিনিয়োগকারী কেওয়াইসি ছাড়া বিনিয়োগ করতে না পারে। থেম স্কিমে তাদের কেওয়াইসি বাধ্যতামূলক। নো ইজোর কাস্টমার যেটাকে বলে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, তার ছবি এবং সঠিকভাবে ইন পার্সন ভেরিফিকেশন, এসব কিছু ঠিকঠাক হলে তবেই বিনিয়োগ করা যাবে। নন রেসিডেন্টের জন্য কেওয়াইসি। যদি কোনো নন রেসিডেন্ট বিনিয়োগ করতে চান তাকেও কেওয়াইসি করাতে হবে। নিম্নলিখিত অতিরিক্ত ডকুমেন্টেশন আইডেন্টিটির প্রুফ এবং ঠিকানার প্রুফ, যেমন আধার কার্ড, প্যান কার্ড ছাড়াও এনআরআই ক্লায়েন্টদের দিতে হবে। তাদের সার্টিফাইড পাসপোর্ট কপিও জমা দিতে হবে। এছাড়াও সার্টিফাইড কপি অফ ওভারসিজ ঠিকানার প্রমাণও দিতে হবে। তাদের স্থায়ী ঠিকানাটাও জানাতে হবে এবং পিআইওদের জন্য পিআইও কার্ডের 2টি কপিও জমা দিতে হবে। যদি কোনো মার্চেন্ট নেভির এনআরআই থাকেন তাহলে তাদের একটি সার্টিফাইড কপি অফ সিডিসি অর্থাৎ কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট জমা দিতে হবে। এটা তাদের অবশ্যই দিতে হবে এবং সব ডকুমেন্টেই ইংরেজিতে জমা দিতে হবে। যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো আপনাকে ইংরেজিতেই দিতে হবে এবং সেগুলো কনসুলেট অফিসার অথবা ভারতে রেজিস্টার্ড কোনো শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের ওভারসিজ ব্রাঞ্চ দ্বারা অ্যাটেস্টেড হতে পারে। তাই এই সব কাজ আপনাকে করে দিতে হবে। এরপর আসে এনআরআই, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট। যে কোনো এনআরআই তাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন ভারতের যে কোনো ডিপোজিটরি পার্টিসিপেন্টের কাছে। তাদের শুধু এটুকু জানাতে হবে যে তারা এনআরআই। এনআরআইদের তুলনায় রেসিডেন্টের ক্ষেত্রে রেসিডেন্টের জানাতে হবে যে তারা রেসিডেন্ট এবং সেখানে আবার সাবটাইপও জানাতে হবে, রেপুটেবল নাকি নন রেপুটেবল। অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে এটা লিখতে হবে।
ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য সেবি থেকে কোনো অনুমতির প্রয়োজন নেই, অর্থাৎ যে কোনো এনআরআই খুব সহজেই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। আরবিআই থেকেও এর জন্য কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপর এনআরআই ট্রেডিং অ্যাকাউন্টও খোলা হবে এবং এনআরআই যে কোনো রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। ভারতের যে কোনো স্টক এক্সচেঞ্জে তারা নিজেদের নামে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারেন। এনআরআইয়ের কাছে দুটি অ্যাকাউন্টও থাকতে পারে, যা এনআরআই এবং এনআরও অ্যাকাউন্টের সাথে লিঙ্ক কর। তাহলে এই এনআরআই, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট একটি এনআরআই এর জন্য খোলা যেতে পারে। এরপর আসে ডিউলি সাবমিটিং। ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটাই অ্যাপ্লিকেশন ফর্ম হোক, সেটা একজন ইনভেস্টরকে পূরণ করতে হয়। চলুন ফরম্যাটটা দেখি। তার পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশন, যা 2008 অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে বলা হয়েছে, ঠিক কী সেখানে অন্তর্ভুক্ত আছে। ক্লায়েন্ট সম্পর্কে সাধারণ তথ্য। ক্লায়েন্টের সাধারণ তথ্য যেমন তার নাম, মেইলিং ঠিকানা, তার ফটোগ্রাফ, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, প্যান নম্বর বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তার পেশা কী? যদি কেউ পরিচয় করিয়ে দিয়ে থাকে তাহলে তার নাম এবং সম্পূর্ণ ঠিকানাও আসবে। বার্ষিক আয়, যেটার জন্য আমরা ডকুমেন্ট নেব, তার নেট ওয়ার্থ নেব। গত 3 বছরের ফাইন্যান্সিয়াল অর্থাৎ শেষ 3টি আর্থিক বছরের নেট ওয়ার্থ এবং বার্ষিক আয়ের তথ্য সেখানে যোগ করা হবে। বার্ষিক আয়কে সমর্থন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসও সেখানে নেওয়া হয়। ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট প্রোফাইল। ইনভেস্টমেন্ট প্রোফাইল কি? ইনভেস্টরের রিস্ক টলারেন্স কতটা, মিডিয়ান নাকি হাই? তার সামগ্রিক ইনভেস্টমেন্টের লক্ষ্য কি? ক্লায়েন্টের লক্ষ্য কি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন নাকি নিয়মিত আয় করা? মোট ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর কত শতাংশ পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে ইনভেস্ট করার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার ইন্ডিকেটিভ শতাংশ। এটাও জানতে হবে। এবং সিকিউরিটিজ নিয়ে ইনভেস্টমেন্টের অভিজ্ঞতা, সে কতটা বোঝে, তার অভিজ্ঞতা কেমন, সে কি ক্যাপিটাল মার্কেট বোঝে, ইকুইটি বোঝে, ডেট বোঝে। যে সেগমেন্টে পোর্টফোলিও ম্যানেজার ইনভেস্টমেন্ট করতে চায়, সে কি ওই ইনভেস্টমেন্ট বোঝে। এইভাবে পুরো ইনভেস্টরের প্রোফাইল আপনাকে সেখানে দিতে হবে। তাতে সময়কালও উল্লেখ থাকবে, যার জন্য ইনভেস্টমেন্ট এবং পোর্টফোলিও ম্যানেজারের সঙ্গে প্রস্তাব করা হবে। তাই আপনাকে সেই সময়কালও জানাতে হবে আপনি কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান। এটি চুক্তির মেয়াদের মতোই হতে হবে এবং মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে সিস্টেমেটিক উইথড্রয়ালের জন্যও বিধান থাকবে। যদি এমন কোনো বিধান থাকে যে কোনো ইনভেস্টমেন্ট থেকে কেউ টাকা তুলতে চায়, সেটাও এতে অন্তর্ভুক্ত থাকবে। ক্লায়েন্ট যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ বেছে নিয়েছেন, সেটাও এতে উল্লেখ থাকবে। ক্লায়েন্টের জন্য পোর্টফোলিও নির্মাণের বিস্তারিত তথ্য, অর্থাৎ আপনি যে পোর্টফোলিও নিচ্ছেন তার সবকিছু। যদি ইকুইটিতে ইনভেস্ট করা হয়, তাহলে কোন ধরনের ইকুইটিতে আপনার ইনভেস্টমেন্ট হবে সেটাও উল্লেখ থাকবে এবং ব্যালেন্সের শতাংশ দেখানো হবে। যদি সেটা ব্যালেন্সড পোর্টফোলিও হয়, তাহলে ইকুইটিতে কত শতাংশ আছে, ডেটে কত শতাংশ আছে, সবকিছু দেখানো হবে। আর যদি পুরোটা ডেট হয়, তাহলে ডেট কোন কোন জায়গায় ইনভেস্ট হচ্ছে, গভর্নমেন্ট বন্ডে যাচ্ছে, ক্রেডিট রিস্কে যাচ্ছে, কর্পোরেট বন্ডে যাচ্ছে, সবকিছু স্পষ্টভাবে উল্লেখ থাকবে। মিউচুয়াল ফান্ড, পিএমএস বা অন্য যে কোনো তথ্য থাকুক না কেন, এই সব কিছুই একভাবে এখানে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে দেওয়া থাকে। আপনাকে ইনভেস্টরের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে এই সব কিছুই পূরণ করতে হবে। যখনই কোনো ইনভেস্টর পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস থিমস এ ইনভেস্ট করার জন্য আসে, তখন ন্যূনতম বিনিয়োগের পরিমাণ, ইনভেস্টরের বিস্তারিত তথ্য সবকিছু ফিন্সে জমা দিতে হয়। এবার কথা বলি সেই চুক্তি নিয়ে, যা পোর্টফোলিও ম্যানেজার এবং একজন বিনিয়োগকারীর মধ্যে হয়। তো তার বিষয়বস্তু কি কি, চলুন বুঝে নিই। যে চুক্তি হবে পোর্টফোলিও ম্যানেজার এবং ক্লায়েন্টের মধ্যে, সেটি নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করবে। সবচেয়ে আগে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং যে পরিষেবাগুলি দেওয়া হবে। যে কোনো স্কিমের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ এবং যেসব পরিষেবা ফান্ড ম্যানেজার বা পিএমএস ফান্ড ম্যানেজার দিচ্ছেন, সেগুলো এতে অন্তর্ভুক্ত থাকবে। চুক্তির মেয়াদ এবং আগে থেকে চুক্তি শেষ করার শর্তাবলী। চুক্তির মেয়াদ ঠিক কত দিনের জন্য, কত বছরের জন্য, সেটা এখানে উল্লেখ থাকবে এবং যদি কোনো ক্লায়েন্ট আগেভাগে চুক্তি শেষ করতে চান, সেটার ব্যবস্থাও এতে থাকবে। আপনার ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ কি, সেটাও এখানে থাকবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্র এবং সীমাবদ্ধতাগুলো উল্লেখ থাকবে। আপনাকে কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে আর কোথায় করা যাবে না, সেটাও এতে উল্লেখ থাকবে। আর যদি কোনো নির্দিষ্ট কোম্পানিতে ইনভেস্টমেন্ট নিয়ে ক্লায়েন্ট কোনো নির্দেশনা দিয়ে থাকেন, সেটাও এখানে অন্তর্ভুক্ত থাকবে। ইনস্ট্রুমেন্টের ধরন এবং এক্সপোজারের অনুপাতও এখানে থাকবে। পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মেয়াদ উল্লেখ থাকবে এবং আগেভাগে টাকা তোলা শর্তাবলীও এতে অন্তর্ভুক্ত থাকবে। পোর্টফোলিও ম্যানেজমেন্টে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো এখানে উল্লেখ থাকবে। এই নিয়মাবলীর অধীনে নির্ধারিত সীমাবদ্ধতার মধ্যে বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ এখানে উল্লেখ থাকবে এবং প্রক্রিয়াটিও থাকবে। ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিষ্পত্তির পদ্ধতি, যার মধ্যে ফেরতের ধরন, মেয়াদ পূর্তি এবং চুক্তির আগে সমাপ্তি অন্তর্ভুক্ত থাকবে। পোর্টফোলিও ম্যানেজারকে প্রদেয় ফিও এখানে থাকবে, কত ফি দিতে হবে। সিকিউরিটিজের কাজটি এখানে উল্লেখ থাকবে, আপনার কোন কোন সিকিউরিটিজ থাকবে
এবং প্রতিটি কার্যকলাপের জন্য ক্লায়েন্টকে প্রদেয় ফির পরিমাণ ও পদ্ধতি এখানে থাকবে। যে সমস্ত কার্যকলাপ ক্লায়েন্টের পোর্টফোলিও ম্যানেজারকে সরাসরি বা পরোক্ষভাবে পরিষেবা দেওয়ার জন্য করা হয়, সেগুলো সব এখানে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। যদি পোর্টফোলিও ম্যানেজার থাকে, তাহলে শর্ত থাকবে যে ক্লায়েন্টের দায়বদ্ধতা কখনোই পোর্টফোলিও ম্যানেজারের কাছে তার বিনিয়োগের পরিমাণের বেশি হবে না। এতে থাকবে হিসাবরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, অডিট, ক্লায়েন্টের কাছে রিপোর্ট জমা দেওয়া, যেমন নিয়মাবলীর বিধানে বলা হয়েছে, এবং পোর্টফোলিও বিনিয়োগের যে কোনো অন্যান্য শর্ত যা নির্ধারিত নিয়মাবলীর অধীন থাকবে, সবই এখানে অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এই যে 15টি পয়েন্ট আছে, এগুলো মনে রাখতে হবে। প্রশ্ন আসতে পারে, কিন্তু এমন খুব কঠিন প্রশ্ন সাধারণত আসে না, খুবই সহজ প্রশ্ন করা হয়। তাহলে এই হচ্ছে পোর্টফোলিও ম্যানেজার এবং বিনিয়োগকারীদের মধ্যে চুক্তির বিষয়বস্তু। এটা খুবই বেসিক বিষয়বস্তু, এতে এমন কিছু আলাদা নেই যা আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে থাকেন, যদি আপনি পিএমএস নিয়ে কাজ করেন বা কোনো ইনভেস্টমেন্ট ব্যবসায় থাকেন, তাহলে এটা খুবই সাধারণ বিষয় যা ক্লায়েন্টদের সঙ্গে, অর্থাৎ একজন ক্লায়েন্ট এবং একজন পোর্টফোলিও ম্যানেজারের মধ্যে হয়ে থাকে। তাহলে এটি চুক্তিরই অংশ, এটা আমাদের জানা উচিত। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, ডিফল্টের ক্ষেত্রে দায়িত্ব, লায়াবিলিটিস। যদি কোনো ডিফল্ট হয়, সেই ক্ষেত্রে দায়িত্ব কার, চলুন বুঝে নিই। দেখুন, স্পষ্ট ভাষায় লেখা আছে, কোনো পোর্টফোলিও ম্যানেজার যদি সেবি অ্যাক্টের কোনো প্রভিশন বা নিয়ম, রেগুলেশন যা তাকে জানানো হয়েছে, বিশেষ করে সেবি ইন্টারমিডিয়েট রেগুলেশন 2008-এর চ্যাপ্টার 5-এর অধীনে সে যদি কোনো ডিফল্ট করে, তাহলে সেই ডিফল্টের ক্ষেত্রে তার কি কি হতে পারে সেটা এখানে বলা হয়েছে। চলুন বুঝে নিই। প্রথমত, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন নির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করা যেতে পারে। যদি কোনো ডিফল্ট বা কোনো প্রভিশনে ত্রুটি সেবি দ্বারা ধরা পড়ে, তাহলে সেবি নির্দিষ্ট সময়ের জন্য রেজিস্ট্রেশনের সার্টিফিকেট সাসপেন্ড করতে পারে। দ্বিতীয়ত, সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন বাতিল করা। সেবি সম্পূর্ণভাবে সার্টিফিকেট বাতিলও করতে পারে ডিফল্টের ক্ষেত্রে, এবং সেবি পোর্টফোলিও ম্যানেজারকে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নেওয়া থেকে নিষিদ্ধ করতে পারে। আপনি নতুন কোনো অ্যাসাইনমেন্ট, কন্ট্রাক্ট বা কোনো নতুন স্কিম লঞ্চ করতে পারবেন না। পোর্টফোলিও ম্যানেজারের প্রধান কর্মকর্তা, অর্থাৎ যিনি প্রিন্সিপাল অফিসার, তাকেও চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে যদি কোনো ধরনের ডিফল্ট পাওয়া যায়। ব্রাঞ্চ অফিস বা পুরো ব্রাঞ্চ বা পুরো একটি অফিসকে সেবে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিতে পারে, এমনকি পুরোপুরি বন্ধ করে দিতে পারে। পোর্টফোলিও ম্যানেজারকে শুধু সতর্ক বার্তা দিয়েও ছেড়ে দেওয়া যেতে পারে। তাহলে এই 6টি বিষয় ঘটতে পারে যদি পোর্টফোলিও ম্যানেজার সেবের অ্যাক্টে উল্লেখিত নিয়ম ও বিধিমালা চ্যাপ্টার 5 অনুযায়ী সেবা ইন্টারমিডিয়েট রেগুলেশনস 2008-এর অধীনে কোনো ধরনের ডিফল্ট পাওয়া যায়। এই 6টি বিষয়ের মধ্যে কোনটি হবে সেটার সম্পূর্ণ সিদ্ধান্ত সেবের। এবার চলুন রেড্রেসাল এবং ইনভেস্টমেন্ট গ্রিভেন্স নিয়ে কথা বলি। যদি কোনো বিনিয়োগকারী কোনো কিছু নিয়ে সন্তুষ্ট না হন বা বিনিয়োগকারীর কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি কোথায় যাবেন? চলুন বুঝে নিই। দেখুন, যদি কোনো বিনিয়োগকারী কোনো অভিযোগ করেন পোর্টফোলিও ম্যানেজারের কাছে, তাহলে পোর্টফোলিও ম্যানেজারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং অভিযোগ পাওয়ার তারিখ থেকে 1 মাসের মধ্যে সেই পদক্ষেপ নিতে হবে। যখনই কোনো অভিযোগ আসে, তখন 1 মাসের মধ্যে সেই অভিযোগের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ বিনিয়োগকারী যে অভিযোগ করেছেন তার সমাধান করতে হবে এবং সেই সঙ্গে সেবিকে জানাতে হবে অভিযোগের সংখ্যা, ধরন এবং অন্যান্য বিস্তারিত তথ্য। অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজারদের কাছে যত অভিযোগ আসে তার সঠিক তথ্য সেবিকে দিতে হবে, এবং এটি হলো নিয়মাবলীর অধীনে সার্টিফিকেশন ও রেজিস্ট্রেশন পাওয়ার একটি শর্ত। তাই এই কারণেই যে কোনো রেড্রেসাল বা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তুলতে হলে পোর্টফোলিও ম্যানেজারকে একটি কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করতে হয়। এই কমপ্লায়েন্স অফিসার থাকবেন যিনি বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তি পর্যবেক্ষণের জন্য দায়ী থাকবেন। তাহলে বিনিয়োগকারীদের যে কোনো অভিযোগ বা কমপ্লেইন কমপ্লায়েন্স অফিসারের কাছেই যাবে এবং কমপ্লায়েন্স অফিসারই সেবেকে জানাবে এবং 1 মাসের মধ্যে তিনি কি যথাযথ পদক্ষেপ নিয়েছেন সেটাও সেবেকে জানাবেন। এখন আমরা নিয়ন্ত্রক সংস্থার কাছে তথ্য প্রকাশ নিয়ে আলোচনা করব। কোন তথ্য প্রকাশ করতে হবে যেগুলো আপনাকে নিয়ন্ত্রক সংস্থাকে জানাতে হবে বা আমাদের সেবেকে জানাতে হবে, সেগুলো কি কি? তাহলে পোর্টফোলিও ম্যানেজারদের নিয়ন্ত্রক সংস্থার কাছে বাধ্যতামূলকভাবে তথ্য প্রকাশ করতে হয়। এখন সেই নিয়ন্ত্রক সংস্থাগুলো কোনটা? চলুন তাহলে সেবেতে তথ্য প্রকাশ সম্পর্কে বুঝে নিই। সবচেয়ে আগে যে তথ্য প্রকাশ করতে হবে সেটা সেবেকে, অর্থাৎ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে দিতে হবে। তাহলে সবাই কি করে? সেবা পোর্টফোলিও ম্যানেজারদের যে কোনো তথ্য প্রকাশ করতে বলে যখনই প্রয়োজন হয়, যার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত। এই নিম্নলিখিত তথ্যগুলোর মধ্যে থেকে সেবে যে কোনো সময় কোনো পোর্টফোলিও ম্যানেজারকে বলতে পারে যখনই সেবের প্রয়োজন হয় বা যখনই তাদের মনে হয় যে এই তথ্য তারা কোনো ফান্ড ম্যানেজারের কাছ থেকে চাইতে পারে।
চলুন বুঝে নিই একটি নির্দিষ্ট তথ্য যা পোর্টফোলিও ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত। আপনি যে পোর্টফোলিও পরিচালনা করছেন তার যে কোনো ডিটেলস যে কোনো নির্দিষ্ট তথ্য সেবা চাইতে পারে। তাই পূর্বে যে তথ্য বা নির্দিষ্ট তথ্য জমা দেওয়া হয়েছিল তার মধ্যে কোনো পরিবর্তন হলে যা সার্টিফিকেট প্রদানে প্রভাব ফেলে সেই পরিবর্তিত তথ্য সেবা চাইতে পারে। তাহলে কোনো তথ্য পরিবর্তন হয়েছে কিনা হলে সেবে সবাইকে জিজ্ঞাসা করতে পারে যে কি পরিবর্তন করেছেন। ক্লায়েন্টের নাম যাদের পোর্টফোলিও আপনি পরিচালনা করেছেন। আপনার ক্লায়েন্টের নামও সেবা চাইতে পারে। কারা কারা আপনার ক্লায়েন্ট? আপনি যেসব ক্লায়েন্টের পোর্টফোলিও পরিচালনা করছেন তাদের নাম আমাদের জানান, এবং বিশেষ করে নেটওয়ার্থ সংক্রান্ত যেসব শর্ত রয়েছে যেগুলো পোর্টফোলিও ম্যানেজার্স অ্যাক্টের রেগুলেশন 9 এ নির্ধারিত আছে। নেটওয়ার্থ সংক্রান্ত যেসব নির্দিষ্ট তথ্য আছে সেগুলো সেবা দেখতে পারে সবার, যেগুলো আপনি রেগুলেশন 9 এ উল্লেখ করেছেন। পোর্টফোলিও ম্যানেজার রেগুলেশনস 2020-তে সেখানেও দেখা যায় যে তারা সেই অনুযায়ী নেটওয়ার্থ সংক্রান্ত ডকুমেন্টগুলো নিচ্ছে কিনা নিচ্ছে না। তাহলে এই 4টি বিষয় সবার জন্য প্রকাশ করা বাধ্যতামূলক। FIU অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটা ভারত সরকার তৈরি করেছে। কিছু বিষয় আছে যা একটি পিএমএস হাউস বা পিএমএস বডি কর্পোরেটকে FIU-কে অর্থাৎ ভারতের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে প্রকাশ করতে হয়। চলুন বুঝে নিই সেগুলো কি কি এবং কেন, অর্থাৎ তাদের কি জানাতে হয়। দেখুন, ভারত সরকার একটি নীতি তৈরি করেছে মানি লন্ডারিং দূর করতে বা প্রতিরোধ করার জন্য, মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অর্থাৎ PMLA 2002। তারা নিয়মাবলীও তৈরি করেছে এবং এই আইনের অধীনে যেসব নিয়ম বলা হয়েছে সেগুলো 1 জুলাই 2005 থেকে কার্যকর হয়েছে। এবং সবাইকে, বিশেষ করে সব ইন্টারমিডিয়ারিদের এই ম্যান্ডেটও দেওয়া হয়েছে যে সবার আগে KYC নর্মস মানতে হবে। তারপর আপনার যেসব ইনভেস্টমেন্ট আছে সেগুলো তারপর করুন। তাহলে মানি লন্ডারিং অ্যাক্ট 2002 অনুযায়ী সবার জন্য খুব স্পষ্ট ম্যান্ডেট দেওয়া হয়েছে। সবাইকে, অর্থাৎ সব রেজিস্টার্ড ইন্টারমিডিয়ারিদের প্রথমেই নো ইয়োর কাস্টমার করতে হবে। ফ্যাক্ট ছাড়া কোনো ইনভেস্টমেন্ট সেখানে যাবে না। এবং যেসব পোর্টফোলিও ম্যানেজার আছেন তাদের সবাইকে সমস্ত প্রযোজ্য এবং অ্যান্টি মানি লন্ডারিং আইন ও নিয়মাবলী মেনে চলতে হবে তাদের সব অপারেশনে। যেসব পোর্টফোলিও ম্যানেজার আছেন তাদের এটা বোঝানো হয়, তাদের থেকে এটা ধরে নেওয়া হয় যে অ্যান্টি মানি লন্ডারিং আইন ও নিয়মাবলীর যেসব অ্যাক্ট আছে সেগুলো আপনাকে আপনার অপারেশনে প্রয়োগ করতে হবে। এই বিষয়ে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একদমই কঠোর, বিশেষ করে অ্যান্টি মানি লন্ডারিং কেস নিয়ে যে কোনো মানি লন্ডারিং হলে ভারত সরকার খুবই কড়া। অথবা আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটা খুবই কঠোর যখন ভারতে অ্যান্টি মানি লন্ডারিং আইন ও নিয়মাবলীর কথা আসে। এর জন্য কি করা হয়েছে? ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তৈরি করা হয়েছে FIU ইন্ডিয়া। এটা কি? চলুন বুঝে নিই। এটি একটি কেন্দ্রীয় জাতীয় সংস্থা যা কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত হয়েছে এবং এটি দায়িত্বপ্রাপ্ত সন্দেহজনক আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং বিতরণের জন্য, যাতে আইন প্রয়োগকারী সংস্থা ও বিদেশি FIU-কে তথ্য প্রদান করা যায়। তাহলে যে কোনো তথ্য, যে কোনো সন্দেহজনক, যদি কোনো আর্থিক লেনদেন এমন হয়েছে, যদি এদের মনে হয় যে কোথাও কোনো ডিফল্ট হয়েছে, আর্থিক লেনদেন ভুল হয়েছে বা মানি লন্ডারিং হয়েছে বা কোনোভাবে কালো টাকা এখানে এসেছে, তাহলে এই পুরো FIU ইন্ডিয়া ইউনিটি হচ্ছে সেই তথ্য সংগ্রহকারী সংস্থা। এবং এই FIU ইউনিটি এখানে দায়িত্বপ্রাপ্ত। এটি এই লেনদেনগুলোর খবর দেবে এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে এবং বিদেশি FIU-কে। আর পোর্টফোলিও ম্যানেজারদের ব্যাপারটা কি? তাদের বাধ্যতামূলকভাবে যে কোনো সন্দেহজনক লেনদেন 7 কর্মদিবসের মধ্যে FIU-তে রিপোর্ট করতে হবে। 7 কর্মদিবসের মধ্যেই আপনাকে FIU-কে জানাতে হবে। FIU নিয়ে প্রশ্ন 110% আসে, তাই খুব স্পষ্টভাবে একজন পোর্টফোলিও ম্যানেজারের জন্য কি আছে, এটা বাধ্যতামূলক যে তিনি যে কোনো সন্দেহজনক লেনদেন 7 দিনের মধ্যে FIU-তে রিপোর্ট করবেন। এবং FIU এই বিষয়ে খুবই কঠোর এবং খুব স্পষ্টভাবে ব্যবস্থা নেয়। এখন আমরা বুঝব PMS-এ বিনিয়োগের খরচাপাতি এবং ফি সম্পর্কে। PMS-এ কোনো খরচ এবং ফি রাখা হয় বিনিয়োগ, ম্যানেজমেন্ট এবং অ্যাডভাইজারি ফি। দেখুন, ফি নির্ধারিত হতে পারে ফিক্সড, রিটার্ন ভিত্তিক অথবা দুটোর সংমিশ্রণ হিসেবেও। তাহলে কি হয়? সাধারণত আসল খরচ এবং যা পোর্টফোলিও ম্যানেজারকে ফেরত দেওয়া হয়। তাহলে সাধারণত কি হয়? একটি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং অ্যাডভাইজারি ফি নেওয়া হয়, যা ফিক্সডও হতে পারে, রিটার্ন ভিত্তিকও হতে পারে, আবার দুটো একসাথেও হতে পারে। তাহলে দুটো স্পষ্টভাবে শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে। কাস্টোডিয়ান ফি এবং ডিপোজিটরি ফি, যে কাস্টোডিয়ানই হোক, আপনার ডিম্যাট যার সঙ্গে অ্যাকাউন্ট খোলা হয়, যে কোনো ডিমেটারাইজেশন চার্জ, অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার জন্য, শেয়ার বা বন্ড ট্রান্সফার সংক্রান্ত চার্জ, যেসব চার্জ আছে সেগুলো আপনাকে সেখানে জানানো হবে।
আরটিএ ফি অর্থাৎ রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট ফি সেটাও এতে উল্লেখ করা হবে। ব্রোকারেজ এবং ট্রানজ্যাকশন খরচ, আপনার ট্রানজ্যাকশনে যে ব্রোকারেজ লাগে তার মধ্যে আপনার অ্যাকুইজিশন, সেলস রিয়ালাইজেশন, এসটিটি সহ স্ট্যাম্প ডিউটি কত হয়েছে সেটাও এতে জানানো হবে। সার্টিফিকেশন চার্জেস, ফান্ড অ্যাকাউন্টিং চার্জেস, আপনার ফান্ড অ্যাকাউন্টিং চার্জেস যা হয়েছে। উদাহরণস্বরূপ যদি কোনো প্রফেশনাল সার্ভিস আউটসোর্স করা হয়ে থাকে বা অডিটিং হয়েছে, লিগ্যাল সার্ভিস, অ্যাফিডেভিট, নোটারাইজেশন, কুরিয়ার, আপনার যেসব সার্ভিসের জন্য খরচ হয়েছে এইসব খরচও এতে যোগ হয়ে যাবে। যে কোনো অন্যান্য আনুষঙ্গিক খরচ যদি হয়েছে, ব্যাংক, ট্রেডিং, ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য বা যে কোনো তথ্য, টেলিফোন খরচ, যে কোনো কিছু। যদি কোনো পোর্টফোলিওতে কোনো খরচ হয়েছে সেটাও আপনাকে এতে যোগ করতে হবে। এখন আমরা হাই ওয়াটারমার্ক নিয়ে কথা বলবো। হাই ওয়াটারমার্ক হলো সেই সর্বোচ্চ মূল্য যা কোনো পোর্টফোলিও অর্জন করেছে। হাই ওয়াটারমার্ক বলা হয় যখন কোনো পোর্টফোলিওর সবচেয়ে বেশি মার্কেট ভ্যালুতে পৌঁছে যায়, তখন সেই নির্দিষ্ট সময় আমরা সেটাকে হাই ওয়াটারমার্ক বলি। চলুন দেখি এর ব্যবহার কীভাবে হয়। তাহলে হাই ওয়াটারমার্ক হলো সেই সর্বোচ্চ মূল্য যেখানে পোর্টফোলিও পৌঁছেছে, আমরা এটা দেখেছি। এবং ফান্ড ম্যানেজার পারফরম্যান্স ফি কেবলমাত্র তখনই চার্জ করবেন যখন পোর্টফোলিওর মূল্য আগের অর্জিত হাই ওয়াটারমার্কের চেয়ে বেশি হবে। তাহলে উদাহরণস্বরূপ পোর্টফোলিও ম্যানেজার তখনই ফি চার্জ করতে পারবেন যখন আগের যে হাই ওয়াটারমার্ক অর্জিত হয়েছে, অর্থাৎ আগের যে পোর্টফোলিও ভ্যালু ছিল তার থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, এবং কেবলমাত্র সেই বাড়তি অংশের উপরই তিনি তাঁর ফি চার্জ করবেন। উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি হাই ওয়াটারমার্ক কীভাবে ব্যবহার হয়। একজন পোর্টফোলিও ম্যানেজার ফি চার্জ করার ক্ষেত্রে হাই ওয়াটারমার্কের কী ব্যবহার আছে চলুন বুঝে নিই। একটি উদাহরণ হিসেবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ একজন ক্লায়েন্টের প্রাথমিক অবদান 1 কোটি টাকার। একজন ক্লায়েন্ট 1 কোটি টাকা বিনিয়োগ করেছেন এবং প্রথম বছরে সেই 1 কোটি টাকার মূল্য বেড়ে হয়েছে 1 কোটি 20 লাখ। তাহলে কি হবে? প্রথম বছরে পারফরম্যান্স ফি যেটা তাকে দিতে হবে সেটা 20 লাখ টাকার রিটার্নের ওপর প্রযোজ্য হবে। তো প্রথমে সেই 20 লাখ টাকার ওপর তাকে পারফরম্যান্স ফি দিতে হবে এবং পরের বছর পোর্টফোলিওর মূল্য কমে দাঁড়ায় 1 কোটি 10 লাখ। তাহলে এখন পরেরটা কি হবে? পরের বছর ধরুন যদি পোর্টফোলিওর মূল্য কমে 1 কোটি 10 লাখ টাকায় চলে আসে, তাহলে এখানে কোনো পারফরম্যান্স ফি চার্জ করা হবে না, কারণ আগের যে হাই ওয়াটারমার্ক ছিল 1 কোটি 20 লাখ, সেটা থেকে এটা কমে গেছে। অর্থাৎ 20 লাখ টাকার অতিরিক্ত রিটার্ন ছিল, কিন্তু পোর্টফোলিওর মূল্য কমে এখন 1 কোটি 10 লাখ হয়েছে, তাই এখানে কোনো ফি চার্জ হবে না। কিন্তু এই উদাহরণ অনুযায়ী যদি তৃতীয় বছরে পোর্টফোলিওর মূল্য 1 কোটি 30 লাখ হয়ে যায়, তাহলে এখানে পারফরম্যান্স ফি চার্জ হবে শুধুমাত্র অতিরিক্ত 10 লাখ টাকার প্রফিটের ওপর। কারণ 1 কোটি 20 লাখ অর্থাৎ প্রথম বছরের শেষে 20 লাখ টাকার যে প্রফিট হয়েছিল সেটার ওপরে এবং অতিরিক্ত যে 10 লাখ টাকার প্রফিট হয়েছে শুধুমাত্র সেই অংশের ওপর ফি চার্জ হবে। তাই এমন নয় যে ফান্ড ম্যানেজার পুরো 1 কোটি 30 লাখের ওপর ফি চার্জ করবে, না, শুধুমাত্র অতিরিক্ত 10 লাখ টাকার প্রফিটের ওপর যেটা অতিরিক্ত হয়েছে সেটার ওপরই ফি চার্জ হবে। আগে অর্জিত হাই ওয়াটারমার্ক 1 কোটি 20 লাখের ওপরই এই ফি চার্জ হবে। তাই এটাকেই বলে হাই ওয়াটারমার্ক ফেনোমেনা। এটা কিভাবে কাজ করে সেটা আমরা এই উদাহরণের মাধ্যমে বুঝেছি। এবার আমরা হার্ডল রেট নিয়ে কথা বলবো। হার্ডল রেট হলো প্রফিট শেয়ারিং বা পারফরম্যান্স সম্পর্কিত ফি। সাধারণত ফান্ড ম্যানেজাররা কী করেন? ফান্ড ম্যানেজাররা চার্জ করেন নির্দিষ্ট একটি হার্ডল রেট এবং চুক্তিতে উল্লেখিত বেঞ্চমার্ক অনুযায়ী। তাহলে পোর্টফোলিও ম্যানেজাররা একটি নির্দিষ্ট হার্ডল রেট ঠিক করে দেন, যেমন ধরুন এটা ন্যূনতম 8%, 10%, 11%, 12% হতে পারে। যখন পর্যন্ত পোর্টফোলিও সেই পরিমাণ রিটার্ন দেবে না, তখন পর্যন্ত পোর্টফোলিও ম্যানেজার কি করবে? সে কি নিজের ফি চার্জ করবে? তাহলে এই উদাহরণের মাধ্যমে বুঝে নিই। ধরা যাক প্রথম বছরে প্রাথমিক কপাস ছিল 50 রুপিয়া লাখ, হার্ডল রেট ছিল 8% এবং হার্ডল রেটের ওপরে পারফরম্যান্স ফি ছিল 20%। মানে 8%-এর ওপরে যত রিটার্ন আসবে তার 20% আপনাকে ফান্ড ম্যানেজারকে দিতে হবে। তাই এটাকেই একভাবে আপনার হার্ডল রেট বলা হয়। তো বন্ধুরা, এই ছিল চ্যাপ্টার নম্বর 8 থেকে সব কিছু। এখন চলুন চ্যাপ্টার নম্বর 8-এর কিছু প্রশ্ন দেখে নিই। প্রশ্ন নম্বর 1, নিম্নলিখিত কোন কোন সত্তা পিএমএসে বিনিয়োগ করার যোগ্য? প্রোপারাইটরশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, পার্টনারশিপ ফার্ম। আমরা ভিডিও শুরুতেই খুব পরিষ্কারভাবে বুঝেছি কারা কারা এতে বিনিয়োগ করতে পারে এবং এই তিনটিই বিনিয়োগ করতে পারে। তাহলে উত্তর হলো সবগুলোরই সঠিক।
প্রোপারাইটরশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন এবং পার্টনারশিপ ফার্ম, এই তিনটি বিনিয়োগ করতে পারে। এই তিনটি পিএমএসে বিনিয়োগ করার জন্য যোগ্য। নিম্নলিখিত সংস্থাগুলো পিএমএসে বিনিয়োগ করতে পারে: ব্যক্তিগত, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, সেবি ও আরবিআই নির্দেশিকা অনুযায়ী এবং হিন্দু অবিভক্ত পরিবার। তাহলে এই তিনটিও বিনিয়োগ করতে পারে। এই তিনটি বিনিয়োগের জন্য যোগ্য, তাই উত্তর হবে উপরের সব। পিএমএসে বিনিয়োগের জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ খুবই স্পষ্টভাবে আমরা দেখেছি এবং আমরা সবাই জানি ন্যূনতম 50 লাখ টাকা বিনিয়োগ করতে হয়। পিএমএসে বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম 50 লাখ টাকা প্রয়োজন। ড্যাশ হল কেন্দ্রীয় জাতীয় সংস্থা যা সন্দেহজনক আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য গ্রহণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট সংস্থার কাছে পাঠানোর জন্য দায়ী। এফআইইউ ইন্ডিয়া অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া সেই সংস্থা যা তথ্য বিশ্লেষণ করবে, তথ্য দেখবে এবং সন্দেহজনক আর্থিক লেনদেন এনফোর্সমেন্ট সংস্থাগুলোর কাছে পাঠাবে। প্রশ্ন নম্বর 5, পোর্টফোলিও ম্যানেজার ও ক্লায়েন্টের মধ্যে চুক্তিতে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকা উচিত: বিনিয়োগের উদ্দেশ্য এবং যে পরিষেবাগুলি প্রদান করা হবে। চুক্তির সময়কাল এবং আগে চুক্তি বাতিল করার ব্যবস্থাও থাকবে। সি, বিনিয়োগের পদ্ধতি, বিনিয়োগের ক্ষেত্র, কোনো বিনিয়োগ সীমাবদ্ধতা থাকলে তা উপরের সবকিছুই। তাহলে আমরা ভিডিওতে খুব স্পষ্টভাবে দেখেছি যে পোর্টফোলিও ম্যানেজার ও ক্লায়েন্টের মধ্যে যে চুক্তি হবে সেখানে এই তিনটি তথ্যই অন্তর্ভুক্ত থাকবে। তাই উত্তর হবে ডি, উপরোক্ত সবকিছু। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিও থেকে সবকিছু এবং এটা ছিল অধ্যায় নম্বর 8, পোর্টফোলিও ম্যানেজমেন্টের অপারেশনাল দিক। তাহলে এটা খুবই সহজ একটি বিষয়। এই অধ্যায় থেকে ন্যূনতম 5 থেকে 8টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই অধ্যায় থেকে 10টি প্রশ্ন আসতে পারে, তাই এটা খুবই সহজ একটি অধ্যায়। কিন্তু কিছু বিষয় আছে যেগুলোর প্রতি একটু বেশি মনোযোগ দিতে হবে, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং তাহলে খুব সহজেই আপনি এই অধ্যায়টিও পরিষ্কারভাবে বুঝে নিতে পারবেন। ভিডিওতে আমি যতগুলো পয়েন্ট বলেছি শুধু সেগুলোরই যথেষ্ট। অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। বাকি অধ্যায় নম্বর 1 থেকে 7-এর ভিডিওগুলো আশা করি আপনি দেখে নিয়েছেন এবং এটি অষ্টম অধ্যায়ের ভিডিও। বাকি ভিডিওগুলো আমরা খুব শীঘ্রই পোস্ট করে দেব। তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং দয়া করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আবারও অনেক ধন্যবাদ।